যদি বলে যে হোয়াট ইজ নেটওয়ার্ক সুইচ, সুইচ ক্রিয়েট এ নেটওয়ার্ক। সুইচ আসলে ক্রিয়েট নেটওয়ার্ক করে না, যে আমরা যখন একটা সুইচের সাথে আরেকটা সুইচের সাথে কানেক্টেড করি, তাহলে এর সাথে যদি পিসি লাগায়, সার্ভার লাগায়, রাউটার লাগায়, তারপরে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট লাগায়, অনেক ডিভাইস কানেক্টেড করতে পারে, প্রিন্টার লাগাইতে পারি, প্রিন্টার, আইপি ফোন লাগাইতে পারি, অনেক ডিভাইস লাগাইতে পারি সুইচের সাথে, তাই না? তারপরে এর সাথে ডাটা শেয়ার বা আদান প্রদানের জন্য। তো সুইচ কি করে মেইনলি টুডে মোস্ট অফ দ্য বিজনেস, ব্যবসা বলা যাবে না, যদি একটু বলতে হবে বিজনেসে বলতে হবে, মোস্ট বিজনেসে অথবা ক্যাম্পাস অথবা বিল্ডিং এর ভিতর যেই লোকাল এরিয়া নেটওয়ার্কগুলো আমরা করি, আমরা একটা আমার এই বিল্ডিং ধরো 50 জন লোক আছে, তাহলে একটা নেটওয়ার্ক দরকার আছে না? তাহলে বিল্ডিং এর ভিতরে যেই নেটওয়ার্ক অথবা ক্যাম্পাস বলতে তোমার ইনস্টিটিউট, পলিটেকনিক, বিজ্ঞান ও প্রযুক্তি বা ঢাকা ইউনিভার্সিটি, এইসব জায়গায় যেই নেটওয়ার্কগুলো আমরা করি, সেই জায়গায় আমরা এইসব জায়গায় আমাদের সুইচ প্রয়োজন হয় নেটওয়ার্ক করতে, তাই না? কেন করি? ডাটা আদান প্রদান, ইনফরমেশন শেয়ারিং অথবা ডাটা আদান প্রদানের জন্য আমরা সুইচ ব্যবহার করি, যেটাতে আমার ফাস্টার হয়, যেটাতে আমার এমপ্লয়ির প্রোডাক্টিভিটিটা বেড়ে যায়। কারণ আমরা যদি ডাটা আদান প্রদান করি এইভাবে, তাহলে কি হবে, কোনো লোক রাখা রাখবে না, একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে দ্রুতই ডাটা ট্রান্সফার হয়ে যাবে। সো এই জন্য আমরা সুইচ ব্যবহার করি। হাব আগের দিনে ইউজ করা হতো, এখন আর ইউজ করা হয় না। হাবের মেন ফাংশন Hub is a small, simple and inexpensive central connection device that interconnects clients, servers and multiple Ethernet network devices. All devices are connected to a hub, is a single network. দেখো হাব কি করতেছে, এই পিসিটা ধরো এর কাছে যাবে, সে কি করছে, একটা ডাটা ট্রান্সফার করছে, হাব কি করছে, সবার কাছে ডাটা পাঠাইছে এক্সেপ্ট এই পিসিটা বাদে। কে হাব কি করে, মানে সে সবার কাছে ডাটা পাঠায় এক্সেপ্ট যে পোর্ট দিয়ে আসছে সেই পোর্টটা বাদে। এখন ওর কাছে যে বলবে যে আমি যাকে খুঁজছি তুমি কি সে, ও বলবে না, তাহলে প্যাকেটটা ফ্লাড হয়ে যাবে, ডিসকার্ড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বলবে তুমি কি সেই, তুমি কি সেই, তুমি কি সেই, যে বলবে যে হ্যাঁ, যে ডেস্টিনেশন পাবে, আচ্ছা ঠিক আছে আমি, সে তখন এর সাথে কমিউনিকেশন করবে। স্যার হাবের কাছে এমনি ডাটা পাঠানোর সময় অ্যাড্রেস দিয়ে দেয় না? হ্যাঁ, অ্যাড্রেস থাকে, অ্যাড্রেস ছাড়া তো হবে না, কিন্তু সে তো আর অ্যাড্রেসটা কোনো কিছু তার কাছে নিজস্ব কোনো কন্টেইন নেই, যে সে বুঝতে পারে না যে আসলে কার কাছে যাবে, এই জন্য সবার কাছে যায়। এই জন্যই সবার কাছে যাচ্ছে। আর তুমি একটা লোকের বাড়ি যাবা, তুমি বারবার শুনে যাবে না? যদি তোমার কাছে অ্যাড্রেস না থাকে, আর অ্যাড্রেস থাকলেও তোমাকে শুনে, তুমি ওই জায়গা চিনো না, তাই না? Segment. If computer B want to send a data packet into computer A, hub always send a broadcast to reach the destination, cause hub can't make forwarding decision like MAC address or IP address. When hub receives a data frame into one port, it just amplifies and transmits frames to all other ports. All of the ports on this device belong to one collision domain and it has one broadcast domain also. বুঝতে পারছি? হাবে ব্রডকাস্ট একটা ব্রডকাস্ট ডোমেন হয়, ব্রডকাস্ট মানে মাইকিং করা, সিঙ্গেল ব্রডকাস্ট না, সবার কাছে পাঠাচ্ছে না। ফাইন, হাবে যেটা সমস্যা হয়, তুমি ধরো কম্পিউটার বি এর কাছে ডাটা পাঠাইছে, সেই সময় যদি বি আবার বির কাছে ডাটা পাঠায়, তাহলে কলিশন হয়।
কি হয় কলেশন, মানে ও বুঝতে পারে না, ওর কাছে এরকম ইন্টেলিজেন্সি কোনো কিছু নাই হাবের কাছে। আর সুইচ কি করে, এর ভিতরে সুইচের সাথে পার্থক্যটা আমরা দেখি দিলে। This February, we're celebrating Black History Month by honoring those who came. Hello friends, this is Mr. Gupta from Technical Tech, and in this video I'm going to explain you about three different hub, switch and router. At the end of this video you also see these three devices. Networking broadcast device works under physical. Hub is a simple and cheap networking broadcast device works under the physical layer. এটা কোন লেয়ারে কাজ করে? ফিজিক্যাল লেয়ারে। আমরা ওএসআই লেয়ার পড়ছি না, ওএসআই লেয়ার তোমরা তো পরীক্ষা পড়ছো, ওএসআই লেয়ারের প্রথম লেয়ারে ফিজিক্যাল লেয়ারে of the OSI model that contains bunch of computer together in a network, but it does lots of wastage of bandwidth. কারণ কি ব্যান্ডউইথ ওয়েস্টেজ হচ্ছে কিভাবে, যখন তুমি এটা ধরো হাফ এ বির কাছে ডাটা পাঠাচ্ছে, তখন কি হচ্ছে, বির কাছেও পাঠাচ্ছে, সির কাছেও পাঠাচ্ছে না। তার মানে কি ডাটাগুলো এই সময় ব্যান্ডউইথটা লস হচ্ছে না। আসলে তো পাঠানোর কথা ছিল ডিরেক্টলি বির কাছে, কিন্তু এটা বির কাছে পাঠায় না। সুইচ কি করে, সুইচে যদি তুমি একটা পিসি কানেক্টেড করো, তিনটা কম্পিউটার, এটা 1 নম্বর পোর্ট, 2 নম্বর পোর্ট, 3 নম্বর পোর্ট। সুইচে একটা ক্যাম টেবিল থাকে। কি টেবিল? ক্যাম টেবিল। যে ক্যাম টেবিলের ভিতরে তোমাকে বলা থাকে 1 নম্বর পোর্ট, এটা যদি ম্যাক এ এ বি 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 সি সি কি করে, যখন 1 নম্বর পোর্টে যখন একটা পিসি কানেক্টেড করা হয়, সাথে সাথে একটা ম্যাক অ্যাড্রেস চলে আসে এর কাছে, এর ক্যাম টেবিলের ভিতরে। সুইচের এটা টেকনোলজি, এটা ক্যাম টেবিলের ভিতরে 1 নম্বর পোর্টের সাথে একটা বাইন্ড করে ফেলে যে 1 নম্বর পোর্টে একটা ম্যাক অ্যাড্রেস আসছে এটা এ। সো ম্যাক অ্যাড্রেসটা আমরা কিভাবে দেখব, প্রত্যেকের মোবাইলে আইএমই নাম্বার থাকে না, ফিক্সড না, আইএমই নাম্বার দিয়ে আমরা ট্রেস করি সাধারণত। তো ইসেও ম্যাক অ্যাড্রেস থাকে। আমরা ম্যাক অ্যাড্রেস যাইতে গেলে কন্ট্রোল প্যানেলে যাব, কন্ট্রোল প্যানেলে যাইতে পারবো আমরা। কন্ট্রোল প্যানেলের ভিতরে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার আছে না, নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার। দেখো এখানে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং, এখানে অনেকগুলো অ্যাডাপ্টার দেখাচ্ছে, যেগুলো ইন্টারফেস দেখাচ্ছে। দেখো আমার এটা ইথারনেটটা ডিসকানেক্টেড, এই যে আমার কম্পিউটার দিক থেকে এখানে ডিসকানেক্টেড, কানেক্টর আছে এই জন্য ডিসকানেক্টেড। ওয়াইফাইটা দেখা কানেক্টেড, সেলুলার এটা মোবাইলে সিম ইউজ করা যায় আমার ল্যাপটপে, এটাও ডিসকানেক্টেড। বিএমআর বা নেটওয়ার্ক বিএমআর অ্যাডাপ্টার, এটা হলো বিএমআর এর জন্য ভার্চুয়াল বক্স এগুলো। ওকে, ওয়াইফাই এটার যদি আমি ম্যাক অ্যাড্রেসটা এখানে থাকে, ম্যাক অ্যাড্রেস সাধারণত what is MAC address? MAC address is the media access control. Media access control.
MAC address is meaning the media access control of a device is unique identifier assigned to network interface for communication at the data link layer of the network segment. কি করে অ্যাকচুয়ালি ওএসআই লেয়ারে আমরা 7টা লেয়ার জানি, সেটার ভিতরে ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার লেয়ার 2 তে ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, তারপর হলো নেটওয়ার্ক লেয়ার, তারপরে ট্রান্সপোর্ট লেয়ার, তারপর সেশন লেয়ার, তারপর প্রেজেন্টেশন লেয়ার, তারপরে অ্যাপ্লিকেশন। তো বলতেছে যে ম্যাক অ্যাড্রেস কাজ করে ডাটা লিঙ্ক লেয়ার নিয়ে, মানে লেয়ার 2 নিয়ে। তো যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস ইজ দ্য মিনিং মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। ম্যাক অ্যাড্রেস ইজ দ্য ইউনিক আইডেন্টিফায়ার। কোন একটা ডিভাইস যদি নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে চায় তার ইউনিক আইডেন্টিফায়ার হলো ম্যাক অ্যাড্রেস। এটা কি করে, ম্যানুফ্যাকচারার যখন এই প্রোডাক্টটা তৈরি করে তখন এটা বার্ন করে দেয়, ফিক্সড করে দেয় যে ওটা চেঞ্জ করতে পারবে না। MAC address are used to media access control protocol sublayer of the OSI reference model. MAC address কখন ইউজ করা হয়, যখন ইনক্লুডিং ইথারনেট এবং ওয়াইফাই, যখন ইথারনেট এবং ওয়াইফাই এর মাধ্যমে যখন কমিউনিকেশন করতে চাও তখনই তোমার MAC addressটা প্রয়োজন। সো MAC address are most often assigned by the manufacturer of the network interface control and stored in the hardware such as read-only memory or some firmware mechanism. তো এত কিছু দরকার নেই, আমরা যদি এখান থেকে এতটুকু পড়ালেখা করি, আমার এই ভিডিওটা দেখার পর প্রয়োজনে খাতায় বাংলা লিখে নেবে। যদি বলে যে ম্যাক অ্যাড্রেস কি, হোয়াট ইজ ম্যাক অ্যাড্রেস? ম্যাক অ্যাড্রেস ইজ দ্য মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। ম্যাক অ্যাড্রেস ইজ দ্য ইউনিক আইডেন্টিফায়ার ফর কমিউনিকেশন করার জন্য। ইউনিক আইডেন্টিফায়ার যখন আমরা নেটওয়ার্কের মাধ্যমে কোনো কমিউনিকেশন করতে চাই তখন ম্যাক অ্যাড্রেসটা প্রয়োজন হয়। ম্যাক অ্যাড্রেস ওএসআই লেয়ারে, ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে। ম্যাক অ্যাড্রেস যখন আমরা ওয়াইফাই এবং ইথারনেটের মাধ্যমে কমিউনিকেশন করি তখনই ম্যাক অ্যাড্রেসটা প্রয়োজন হয়। এছাড়া আমরা ম্যাক অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস আর মোস্ট অফেন অ্যাসাইন। ম্যানুফ্যাকচারার যখন একটা কম্পিউটার বা রাউটার বা সার্ভার বা ফায়ারওয়াল তৈরি করে তখন সেই প্রোডাক্টের তারা বার্ন করে দেয়, বার্ন মানে একদম ফিক্সড করে দেয় ম্যাক অ্যাড্রেসটা, যাতে পরবর্তীতে আর এটা চেঞ্জ না করতে পারে। তো এটাই সুন্দর করে গুছায় বলা আর কি। বাংলায় বলো কিন্তু জিনিসটা কি এটা তাকে বোঝায় বলা, যে প্রত্যেকটা ডিভাইসেরই আসলে ম্যাক অ্যাড্রেস আছে। সো আমরা যে ম্যাক অ্যাড্রেস, আমাদের ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা তাহলে দেখি। এই ম্যাক অ্যাড্রেসটা এটা বলছে যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, বলছে না এখানে, বলছে না নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এই যে ম্যাক অ্যাড্রেস ইউনিক আইডেন্টিফায়ার নেটওয়ার্ক ইন্টারফেস অথবা নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার, এনআইসি। তো আমাদের এনআইসিটা হলো যে এটা ওয়াইফাই এর জন্য, এটা এর ডিটেলসে গেলে তুমি ম্যাকটা দেখতে পারবে। কত দেখতে পাচ্ছ? 5C5D424AB, এটা হলো ম্যাক অ্যাড্রেস। লেখা আছে না, ম্যাক অ্যাড্রেস অলসো কল্ড দ্য ফিজিক্যাল অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস অলসো কল্ড দ্য ফিজিক্যাল অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস কত বিটের হয়? 48 বিটের হয়। কয়টা ভাগে ভাগ করা থাকে? 6টা ভাগে। 1 2 3 4 5 6, 6টা। এক একটা অক্টেটে 8 বিট করে, 6টা ভাগ 6 48, 8 বিট করে থাকে। তো আরও তুমি অ্যাড করে দিতে পারো যে ম্যাক অ্যাড্রেস মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, এটা অলসো কল্ড দ্য ফিজিক্যাল অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস 48 বিটে হয়। ম্যাক অ্যাড্রেস ইজ যখন কোনো একটা ডিভাইস নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে চায় তখন ম্যাক অ্যাড্রেস ইজ দ্য ইউনিক আইডেন্টিফায়ার। ইউনিক মানে একদম এই পৃথিবীতে আর একটা হবে না, ইউনিক হবে। ইউনিক আইডেন্টিফায়ার যখন কোনো একটা প্রোডাক্ট তৈরি করে তখন ম্যানুফ্যাকচারার এই ডিভাইসে বার্ন করে দেয়, ফিক্সড করে দেয় ম্যাক অ্যাড্রেস। দ্যাটস ইট। আমরা এটা ম্যাক অ্যাড্রেস দেখলাম, কিভাবে দেখলাম? কন্ট্রোল প্যানেলে গেলাম, এটা বুঝতে পারছো? কন্ট্রোল প্যানেলে গেছি, তারপরে নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার, তারপরে এখানে ওয়াইফাইতে আসছি। যদি এটা আমার কানেক্টেড থাকতো তো আমি এটা তো ডাবল ক্লিক করে ডিটেলসে গেলেই ফিজিক্যাল অ্যাড্রেসটা দেখাতো। অথবা তুমি আরেকটা উপায় যাইতে পারো, উইন্ডোজ প্লাস আর কি, দেখো এই যে উইন্ডোজ বাটন আছে না, দেখা যাচ্ছে উইন্ডোজ আর দেখা যাচ্ছে। উইন্ডোজ প্লাস আর কি, উইন্ডোজ চেপে ধরে আর বাটন চাপা, তাহলে রান আসবে। হ্যাঁ, সেম ডে
এরপরে লিখবো কি সিএমডি, লিখে এন্টার দিলে মাইক্রোসফটের কমান্ড লাইন চলে আসবে। আসবে না? এখানে যদি তুমি লেখো গেট ম্যাক, লিখে এন্টার দাও, দেখো অনেকগুলো ম্যাক আসছে। আমাদের যে 24AB আসছে, অনেকগুলো আসছে কেন? হ্যাঁ বলতেছি 24AB আসছে, এই যে 24AB এটা না, এই ম্যাক অ্যাড্রেস আর এই ম্যাক অ্যাড্রেস সেম না, অনেকগুলো আসছে কারণ আমার এখানে অনেকগুলো অ্যাডাপ্টার আছে না। দেখো এটা ডিসকানেক্টেড, এই যে এটা হলো ডিসকানেক্টেড, মিডিয়া ডিসকানেক্টেড দেখাচ্ছে, মিডিয়া ডিসকানেক্টেড। আর এই দুটো হলো আমার এই দুটো হলো আমার দেখাচ্ছে যে ভার্চুয়াল অ্যাডাপ্টার, যেটা ভিএমওয়্যার বা ওরাকল বক্স বলে সেগুলো বলতেছে। ঠিক আছে, তোমাকে এগুলো দেখে একটু বুঝতে হবে, না হলে ম্যানুয়ালি দেখবা কমান্ড না দিয়ে, বাট এখানে লিখলেও চলে আসে। ক্লিয়ার? তা আমরা আসলে কোশ্চেনে কোথায় ছিলাম? আমরা ছিলাম হলো যে সুইচে একটা ক্যাম টেবিল থাকে, সেখানে একটা ম্যাক অ্যাড্রেস তার পোর্টগুলোতে ধারণ করে নেয়, তাই না? এখানে পোর্টগুলোতে ম্যাক অ্যাড্রেস নিয়ে নেয়। এখন যদি সির কাছে ডাটা পাঠাতে চায়, ও তার ক্যাম টেবিলটা দেখে, ও 1 নম্বর পোর্টের সাথে 3 নম্বরে লাগানো আছে এবং 3 নম্বরের সাথে ম্যাক অ্যাড্রেসটা রয়েছে, এই ম্যাক অ্যাড্রেস। তাহলে আমি ডিরেক্টলি ডাটা পাঠাবে, ডিরেক্টলি ডাটা পাঠিয়ে দেবে। কারণ কি, ও তখন এর কাছে আর পাঠানোর কোনো প্রয়োজনীয়তা মনে করবে না। আর বলে কি করতো, প্রত্যেকের কাছে পাঠাতে। তার মানে যদি বলা হয় যে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন সুইচ এন্ড হাব, সুইচ এন্ড হাবের ভিতর পার্থক্য হলো যে মেইনলি সুইচ একটা ইন্টেলিজেন্ট ডিভাইস, সুইচ এর ভিতরে ক্যাম টেবিল থাকে, সুইচ ক্যাম টেবিলে ম্যাক অ্যাড্রেস ধারণ করে। সুইচ যখন ডাটা ট্রান্সফার করে তখন সে তার ক্যাম টেবিল থেকে সার্চ করে নেয় যে ডেস্টিনেশনটা কোথায় এবং নির্দিষ্ট লোকেশনে ডাটা ট্রান্সফার করতে পারে, এবং এই জন্য সুইচ হলো ফাস্টার। কিন্তু ওয়ারাস হাব কি নন ইন্টেলিজেন্ট ডিভাইস, তার কোনো ম্যাক অ্যাড্রেস বা এরকম ইন্টেলিজেন্সি নেই বা এরকম কোনো টেবিল নেই। হাব ফিজিক্যাল লেয়ারে কাজ করে। হাব যখন ডাটা পাঠায় তখন প্রত্যেকের কাছে ডাটা ট্রান্সফার করে, এক্সেপ্ট সে যে পোর্টে ডাটা পাঠাচ্ছে সেটা বাদে। এই জন্য হাব কি করে, হাবের পারফরমেন্সটা স্লো হয় এবং মোর ব্যান্ডউইথ ইউজ হয়। হাবে কলিশনটা বেশি হয়, কারণ ওই সেম টাইমে যদি অন্য কেউ ডাটা পাঠায় তাহলে কলিশনটা হয়। সুইচ হলো ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে, যেহেতু ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে, সুইচও ডাটা লিঙ্ক ওয়েসের লেয়ার 2 তে কাজ করে। এটা হলো বেসিক পার্থক্য। আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো জাস্ট খাতায় লিখে নেবা যে সুইচ এবং হাবের ভিতরে পার্থক্য। এই কথাগুলো যদি তুমি ইন্টারভিউ বোর্ডে বলো, দ্যাটস ইট, এর বেশি আর কিছু লাগবে না। বুঝতে পারছি? Physical layer of OSI model that connects bunch of computers together in a network, but it does lots of wastage of bandwidth. So let's see the clear picture for better understanding. As here you can see, all the PCs are connected to a centralized device called hub. Whenever a PC sends data, it is going to replicate to all the connected PCs in a network. Means user cannot send data to a particular PC and it simply creates lots of traffic. And this is one of the disadvantage of hub. Now let's go to switch. Switch is a multicast networking device, works under data link layer of OSI model that connects bunch of computers or devices in a network. Now the question is, how switch is different from hub? Hub is a broadcast device which sends data from one PC to all, but switch is a multicast device which can send data to a particular PC you want. Let's see the clear picture for better understanding. Here you can see all the devices are connected to a centralized device called switch. Unlike hub, switch is able to send data to a particular devices in a network. Example, server is able to send data to PC1, PC2 is able to send data to PC3, and PC4 is able to send data to PC5. Means using a switch, a PC can send data to a particular user in a network. Now let's move to router. Router is a networking device, works under network layer of OSI model, and it is used to connect two or more different networks.
Now the question is, how router is different from switch or hub? Hub and switch are networking devices used to connect PC or any devices on the same network. But router is a device used to connect two or more different networks. Let's see the clear picture for better understanding. Here you can see network 1 is assigned with the IP address 10.0.0.0 with CIDR value 8. And network 2 is assigned with the IP address 20.0.0.0 with CIDR value 8. Hence both are different networks and cannot communicate with each other. So we use a centralized device called a router to make them communicate with each other. Router uses a IP address for sending packets to a devices in a network. Here is a table and I have mentioned all the possible differences between hub, switch and router, and you can go through this. So guys, this is all about today. If you like this video, give us a thumbs up and subscribe to my channel for latest update. See you soon in my next video. Till then, take care and bye bye. Hello everyone. In this video, we're going to talk about the difference between a hub, a switch, and a router. Now all three of these devices are similar, but there is a difference in the way they handle data. So we'll first talk about a hub. Now the purpose of a hub is to connect all of your network devices together on an internal network. It's a device that has multiple ports that accepts Ethernet connections from network devices. Now a hub is considered not to be intelligent because it does not filter any data or has any intelligence as to where the data is supposed to be sent. And that's because the only thing a hub knows is when a device is connected to one of its ports. So when a data packet arrives at one of the ports, it is copied to all of the other ports. So all the devices on that hub sees that data packet. So again, a data packet comes into one port, then the hub will just rebroadcast that data to every port that has a device connected to it. So even if this computer here only wanted to communicate with this computer over here, these other computers would still receive the data even though the data was not intended for them. So when this happens, it not only creates security concerns, but it also creates unnecessary traffic on the network, which wastes bandwidth. unnecessary traffic পাচ্ছে না মানে যার দরকার নেই তার কাছে ডাটা পাঠাচ্ছে সো এইজন্য এটা ব্যান্ডউইথ ওয়েস্ট হচ্ছে Now a switch is very similar to a hub. It's also a device that has multiple ports that accepts Ethernet connections from network devices. But unlike a hub, a switch is intelligent. A switch সুইচের টেবিল দেখাচ্ছে না চারটা কেবল কানেক্টেড রয়েছে বলতেছে পোর্ট 1 নম্বরে ডিভাইস ডিটেক্টেড ম্যাক অ্যাড্রেসটা এখনো আসেনি এরপর ওটা ম্যাক অ্যাড্রেসটা আসবে Which can actually learn the physical addresses of the devices that are connected to it. And it stores these physical addresses, called MAC addresses, in its table. So when a data packet is sent to a switch, it's only directed to the intended destination port, unlike a hub where a hub would just rebroadcast the data to every port. So as an example, if this computer here wanted to communicate with this computer over here, the data packet arrives at the switch, and then the switch will look at its table of MAC addresses and matching ports and deliver the data to the correct port, and then the data packet would only go to that computer. So that's the major difference between a hub and a switch. So as a result, switches are far more preferred over hubs because they reduce any unnecessary traffic on the network. So as a review, a hub only detects that a device is physically connected to it.
and a switch can detect specific devices that are connected to it because it keeps a record of the MAC addresses of those devices. Now, hubs and switches are used to exchange data within a local area network. For example, such as in your home network or in a business. They are not used to exchange data outside their own network, such as out on the internet. Because to exchange or route data outside their own network to another network, such as out on the internet, a device needs to be able to read IP addresses. And hubs and switches do not read IP addresses. So that's where the router comes in. Now, a router does exactly what its name implies. A router is a device that routes or forwards data from one network to another based on their IP address. When a data packet is received from the router কি করে router আসলে একটা নেটওয়ার্কের সাথে আরেকটা নেটওয়ার্কের কমিউনিকেশন করে তাই না লাইক গ্রামীণ ফোন বাংলালিংক দুটো নেটওয়ার্ক না যদি এই নেটওয়ার্কের সাথে ওই নেটওয়ার্কের কমিউনিকেশন করে তারা তাহলে তোমার রাউটার প্রয়োজন সেটা রাউটার কি নিয়ে কাজ করে আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করে রাউটার লেয়ার 3 তে কাজ করে আরো কাজ করে যেটা পাথ ডিটারমিনেশন যে কোন পাথ দিয়ে গেলে তার বেস্ট পাথ সিলেক্ট করতে পারে সেটা হলো রাউটারের কাজ ঠিক আছে রাউটার আইপি নিয়ে কাজ করে এটা হলো এই হলো বেসিক পার্থক্য এইটুকু যদি তুমি বলতে পারো তাও তোমার আউটপুটটা ভালো হবে বুঝতে পারছি আচ্ছা আমরা ভিডিওটাকে ইসে দিয়ে দিই ইন্টেলিজেন্ট যে অ্যাপটা রয়েছে এর কি মানে এখন ধরে ব্যবহার করা হয় আর কি ইন্টেলিজেন্ট হাব নেই এখন আর ইউজ করা হয় না মাথাতে এটা জায়গা ব্যাপার এখন আর হাব ইউজই করা হয় না আমি সব সুইচ সুইচের সিরিজগুলো লিখে নিয়েছিল না ওকে এটা হলো হাব সুইচ রাউটারের বেসিক পার্থক্য আমরা যেটা দেখবো যে সার্ভার 3 প্রকার বলছিলাম না ব্লেড সার্ভার র্যাক টাওয়ার সার্ভার আর র্যাক সার্ভার তাই না তো যদি তোমাকে বলা হয় যে একটা সার্ভারের স্পেসিফিকেশন তৈরি করো তুমি আমরা একটা কম্পেয়ার করে দেখি এখানে সিসকো সার্ভার এটা হলো সিসকো সার্ভার সিসকোর কি সার্ভার এগুলো র্যাক সার্ভার ঠিক আছে এগুলো সব মডেল নাম্বার হলো C220M5 যদি বলা হয় যে সিসকোর কয়েকটা র্যাক সার্ভারের মডেল বলো তাহলে বলতে হবে C220M5 অথবা সিসকো 220M4 অথবা সিসকো 240M5 তুমি যদি একটা মোবাইল কিনতে যাও তাহলে মোবাইলের স্পেসিফিকেশন মোবাইলটা হাতে নিয়ে তো স্পেসিফিকেশন বুঝতে পারবে না তাহলে ডাটা শিট দেখতে হবে বা স্পেসিফিকেশনটা দেখতে হবে সো প্রত্যেকটা প্রোডাক্টেরই এরকম স্পেসিফিকেশন আছে তো সেটা দেখার পরে আমরা বুঝতে পারি লাইক ফিচারে যাই যদি C220M4 এর কয়টা প্রসেসর ইউজ করা যায় দুইটা প্রসেসর ইউজ করা যায় যদি তুমি C480M5 কয়টা প্রসেসর দুটো অথবা চারটা বুঝতে পারছি তাহলে তুমি কিন্তু এমনি দেখে বুঝবা না এর স্পেসিফিকেশন দেখলেই বুঝতে পারবা এটা কয়টা প্রসেসর ইউজ করা যায় ওকে তোমাকে এখন বলা হলো যে তুমি একটা অফিসে চাকরি পাইছো তোমাকে বলা হলো যে আমরা একটা ওয়েব সার্ভার বানাবো অথবা একটা ফাইল সার্ভার বানাবো তুমি একটা হার্ডওয়্যার স্পেসিফিকেশন বলো কি কি লাগবে না লাগবে তোমার বস তুমি যদি এগুলো না বোঝো না জানো বা না দেখো তাহলে কি বলতে পারবা তো তো তোমাকে বলতে হবে এবং এখানে লেখা আছে যে প্রসেসরের ভার্সনগুলো আছে দেখো প্রসেসরের এই যে প্রসেসরগুলো ইউজ করা হয় সেগুলো ইন্টেল জিওন প্রসেসর কি প্রসেসর ইন্টেল জিওন XEON এটাকে জিওন বলা হয় জিওন প্রসেসর এটা E52600 ভার্সন 4 এন্ড ভার্সন 3 প্রসেসর ইন্টেল জিওন ভার্সন 4 ভার্সন 3 প্রসেসর এরপরে আছে স্কেলেবল প্রসেসর এগুলো আরো স্কেলেবল মানে বাড়াইতে পারো E52600 ভার্সন 4 এন্ড ভার্সন 3 প্রসেসর প্রোডাক্ট ফ্যামিলি এটা লেটেস্ট প্রসেসর
Intel Xeon E7 4800 800 version 3 and E7 4800 8800 V4 তো যদি তুমি ইন্টেল প্রসেসর সম্বন্ধে আরো বেশি জানতে চাও এগুলো কপি করে নিয়ে পেস্ট করে দেখো যে E7 E5 এর ভিতরে পার্থক্য কি বা এগুলো আরো ডিটেইল চলে আসবে দেখো Intel Xeon প্রসেসর E5 এটা কত ভার্সন 4 এটার মডেল নাম্বার 8855 এটা 32 এমবি ক্যাশ 14 কোর কয়টা কোর ইউজ করা 28টা থ্রেড আছে আমি থ্রেড বলতে জানি না তো এটা 40 এমবি ক্যাশ 16 কোর এখন এগুলোর সাথে প্রাইসের সাথে তোমার অনেক আছে পার্থক্য আছে তো তোমাকে এগুলো দেখে বুঝতে হবে যে ইন্টেল প্রসেসর E5 8855 বলতে আসলে কি বোঝাচ্ছে তোমাকে আবার ওইটা ডাটা শিট দেখতে হবে দেখে এগুলো ক্লিয়ার হতে হবে ঠিক আছে এটা গেল প্রসেসর তুমি মেমোরি এটাতে বলতেছে 3 টিবি মেমোরি ইউজ করতে পারবা 24টা DDR4 DIMM স্লট মানে এখানে দুইটা প্রসেসর ইউজ করা যায় দেখো দুটো প্রসেসর ইউজ করা যাবে এই যে স্লটগুলোর কথা বলা আছে না এগুলোকে ডিম স্লট বলে 24টা DDR4 তুমি লাগাইতে পারবে সেইগুলো মিলে তোমার টোটাল হবে 3 টিবি কত টিবি তুমি ম্যাক্সিমাম মেমোরি ইউজ করতে পারবা 3 টিবি 3 টেরাবাইট টিবি মানে 3 টেরাবাইট যদি বলে যে তোমার দরকার হলো 6 টেরাবাইট তাহলে 48টা ডিম স্লট লাগবে বুঝতে পারছি আগের দিনে যে ডেস্কটপে PCI স্লট ছিল না নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা গ্রাফিক্স কার্ড লাগাতে সেগুলোর কথা বলতেছে এখন তোমাকে এগুলো দেখে বিচার করতে হবে যে কোন সার্ভারটা তুমি নিবা বুঝতে পারছি এই 1RU 2RU ইজ দ্য ফর্ম ফ্যাক্টর বলতে র্যাকে তুমি এটা একটা র্যাক দেখো 15U র্যাক বলতেছে 15U সার্ভার র্যাক মানে এটা এখান থেকে এটা আর এখান থেকে এটা মিলে এর ভিতরে যতটুকু জায়গা সেটা 1U বলা হয় 2U 3U 4U 5U 6U 7U এটা না 15U জায়গা আছে এখানে ঠিক আছে তা 1U মানে এখান থেকে এইটুকু থেকে এইটুকু এই চারটা মিলে 1U বলা হয় 2U বললে কি বোঝাবে এখান থেকে এটা আর এই নিচের থেকে বলতে এটা হলো 2U বুঝতে পারছি 15U নেই ও ডেফিনেটলি থাকবে একটা
এই যে এরকম থাকে, এটা হলো 1U, ঠিক আছে, এটা হলো 2U, এটা হলো 3U, এখানে অবশ্য চারটা করে দেখা, তিনটা করে দেখাচ্ছে। এই যে 20U বললে তিনটা করে দেখাচ্ছে, 20U বললে এরকম এরকম 20U হবে, ঠিক আছে। আমার সাথে এইটা দেখাচ্ছিলাম আমরা। যাই হোক, আমরা র্যাক দেখাবো তোমাদেরকে, ঠিক আছে, ফিজিক্যালি ডিভাইস দেখাবো। এখানে গুলো বাইরে আমাদের আছে, ওটা এনে দেখাবো। 42U র্যাক, র্যাক মানে 1U জায়গা, একটা RU মানে র্যাক ইউনিট, র্যাক ইউনিট, ওটা ইউনিট হিসাবে ক্যালকুলেশন করা হচ্ছে। তো তোমাকে র্যাকে র্যাকে কতটুকু জায়গা আছে সেটা তোমাকে চিন্তা করতে হবে। র্যাকে জায়গা নেই, কিন্তু তুমি 4RU যদি একটা ডিভাইস নাও, 4RU মানে কি, বড় একটা ডিভাইস। এটা যদি ডিটেলসে যায় দেখো, এই যে অনেক বড় না, অনেক বড় সার্ভার। সো দেখো এখানে বলতেছে আইদার 2 or 4 Intel Xeon প্রসেসর E7 অথবা এত ভার্সনের আপ টু 6 টেরাবাইট, 6 টেরাবাইট, এগুলো খাতায় লিখে রাখবো। হ্যাঁ, টিবি মানে টেরাবাইট, memory or double DDR4, 12 font accessible small form factor, small form factor মানে SSF, মানে 2.5 ইঞ্চি হার্ড ডিস্ক, যেগুলো আমাদের ওখানে আছে সার্ভারে দেখাবো এটা। আর দুই ধরনের হার্ড ডিস্ক হয়, স্মল ফর্ম ফ্যাক্টর, হার্ডওয়্যারগতভাবে দুই ধরনের, একটা হলো স্মল ফর্ম ফ্যাক্টর, এটা লার্জ ফর্ম ফ্যাক্টর, LFF লার্জ ফর্ম ফ্যাক্টর, আর হলো SFF স্মল ফর্ম ফ্যাক্টর। হ্যাঁ, স্টোরেজে গেলে আমরা দেখতে পারবো, দেখো LFF তুমি 12টা লাগাতে পারবে বড়টা, কিন্তু যদি ছোটটা লাগাও তাহলে কয়টা লাগাতে পারবে, আপ টু 26টা। তাহলে তোমার স্টোরেজ কতটুকু লাগবে সেটাও তোমাকে চিন্তা করতে হবে। সেটা কতগুলো বেশি হার্ড ডিস্ক লাগলে তোমার সেই ধরনের সার্ভার নিতে হবে, কম হার্ড ডিস্ক লাগলে তোমার সেই ধরনের সার্ভার নিতে হবে। তো আমরা বলছিলাম যে সার্ভারে একের অধিক হার্ড ডিস্ক লাগানো যায়, এই যে লাগানো আছে দেখাচ্ছে। তোমাকে এগুলো দেখলে কিন্তু বুঝতে হবে। ওকে, পাওয়ার আছে, কত ওয়াটের পাওয়ার ইউজ করবে এটা বলতেছে যে পাওয়ার সাপ্লাই আপ টু দুইটা পাওয়ার সাপ্লাই 770 ওয়াট। 770 ওয়াট কেন লাগবে, কারণ এটা প্রসেসর চলবে, র্যাম চলবে, হার্ড ডিস্কগুলো ঘুরবে, কুলিং ফ্যানগুলো ঘুরবে, এই সব কিছু মিলায় 770 ওয়াট তোমার প্রয়োজন। যদি এইটা হয় তাহলে লাগবে 770 ওয়াট ইউজ করতে পারো, 1050 ওয়াট ইউজ করতে পারো, 1050 ওয়াট ডিসি ডিরেক্ট কারেন্ট ইউজ করতে পারো। এটাতে 4টা ইউজ করতে পারো 1400 ওয়াট, বুঝতে পারছি। ওকে, তাহলে তুমি এইভাবে এখন একটা সার্ভার তুমি স্পেসিফিকেশন তৈরি করতে পারবে যে তোমার কি কি লাগবে। ডেফিনেটলি আমরা দেখাবো তো, এটা আমরা আগে যদি থিওরি না পড়ায় নিয়ে যদি দেখাতে যাই তাহলে তুমি তো বুঝবে না। সার্ভারগুলো অনেক কোম্পানি তৈরি করে, যেমন সিসকো ব্লেড সার্ভার তৈরি করে, র্যাক সার্ভার তৈরি করে, টাওয়ার সার্ভার করে না, এইচপি করে, ডেল করে, লিনোভো করে,
এরা সবাই সার্ভার তৈরি করে। তাহলে আমরা ব্লেড সার্ভার দেখি। দেখো ব্লেড সার্ভার মিন্স একটা পুরো চ্যাসিস, এর ভিতরে অনেকগুলো ব্লেড, অনেকগুলো সার্ভার ঢোকানো যায়। সার্ভার বলতে এই যে এটা একটা সার্ভার। সার্ভারের ভিতরে কী থাকবে দেখো, র্যাম থাকার কথা, প্রসেসর থাকার কথা, সব কিছু করতে করতে ছোটো বানায় ফেলেছে। সেটাই তুমি এর ভিতরে ঢুকাই দিলে। এই যে এক একটা সার্ভার, তার মানে এখানে কয়টা সার্ভার আছে? 16টা সার্ভার টোটাল। 1 2 3 4 5 6 7 8 8টা 16টা। তার মানে একটা চ্যাসিসের ভিতরে তুমি 16টা সার্ভার চালাতে পারছো। বুঝতে পারছি কেন সুবিধা? 16টা সার্ভার যদি লাগাইতে হয় তাহলে 16টা আলাদা আলাদা যদি ফিজিক্যাল সার্ভার লাগাইতে হয় তাহলে 16 দুগুণে 32টা পাওয়ার সাপ্লাই প্রয়োজন। তার মানে পাওয়ার 32টা পাওয়ার নিবে। সার্ভারগুলো অনেক লম্বা হয়ে গেছে। হ্যাঁ অনেক লম্বা হয়ে গেল। তো 32টা পাওয়ার লাগবে। এই দেখো এই যে একটা ঢুকাচ্ছে, লম্বা কিন্তু এরকমই লম্বা, এই যে এটার মতো এরকম লম্বা হবে। 32টা পাওয়ার প্রয়োজন হবে। 32টা পাওয়ারের জন্য 32টা কেবল প্রয়োজন হবে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আছে, 2টা করে এরকম নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আছে। তাহলে 32টা কেবল প্রয়োজন হবে। তার মানে কি তোমার ওই জায়গাগুলো কেবলে ভরে যাবে। এগুলো আলাদাভাবে মনিটরিং করতে হবে। কিন্তু তুমি ব্লেড সার্ভার যদি নাও তাহলে কি হচ্ছে, তোমার এর পিছনে 4টা পাওয়ার কেবল লাগাইলে হয়ে যাচ্ছে। 4টা নেটওয়ার্ক কেবল লাগাইলে সবগুলো ম্যানেজ করা সম্ভব। তার কি মানে কি তোমার তোমার আলাদাভাবে মনিটরিং কেবলের হ্যাসেল এইগুলো তোমার প্রয়োজন হচ্ছে না। একটা সিঙ্গেল জায়গায় তুমি 16টা সার্ভার মনিটরিং করতে পারো। আর 16টা সার্ভার যদি মনিটরিং করতে হয় আলাদাভাবে, তাহলে আলাদা আলাদাভাবে কেবল লাগায় তোমাকে করতে হবে। ইটস হ্যাসেল। এই জন্য টেকনোলজি এখন এইভাবে চলে আসছে। বুঝতে পারছি? একটা এসি ব্লেড সার্ভার। HPDL 380. Now, in the previous video, we talked about an HP DL380 and the components that are inside. Now, for this clip, we're going to talk about something a little bit different. While that's a full rack server, this is an HP DL380 blade server. Now, the blade technology is a little bit different, and as you can tell, quite a bit smaller. Now, the blade tech has a lot of the same components, not all, but has a lot of the same components that are actually in a physical server, with the exception of the cooling and the power. Now, this server, the physical, was quite a bit of power, and then there was a number of fans, if you remember the previous video. This server, the blade server, has none of that. All of that componentry is actually kept within the blade chassis, and the blades themselves are just the actual server components. Now, a couple other technology differences here. A blade, this typical blade size here only can support 2 hard drives. It cannot support 8 or more like a physical rack server. So that is something to be aware of. So it's just not going to have the same local storage capacity. Now, a couple other things. The amount of memory. Now, because of physical space restrictions, typically blades will not have as many memory slots as the larger servers. So something to keep in mind if you want to use the blades for higher memory density. ইউজ করতে পারবে না, কারণ এটার ডিম স্লট এতগুলো নাই। ওখানে যেরকম 24টা স্লট দেখলাম ডিম স্লট, এর এতগুলো নাই। সো
তোমার এখানে আছে ধরো 8টা স্লট, আর 8টায় যদি তুমি 32 জিবি করে লাগাও 8 × 32, তাই না? তাহলে কত জিবি? 8টায় 32 জিবি, 8 × 16 256 জিবি, 256 জিবি ডাটা মেমোরি তুমি লাগাইতে পারো। ঠিক আছে? Now, like a server, the blade also has a battery backed write cache, and like a normal rack mount server, this cannot be replaced while it's on. So you may have to actually power down your server in the event this battery goes bad. Again, it's about every 2 years where they seem to go bad. Now, a blade also has a little bit different style of network card. Now, in a blade, and I have to actually unscrew this, you have the option of adding 2 communication cards. They can either be networking or fiber optic. Now, with a blade, these cards, they're called riser cards, and here's our pinouts, and we've got 2 spots where they can plug in. Now, the card actually sits on top of each other. So if I choose to plug this card in down here, I could plug another one up top. Now, these riser cards go out a communication port here. This is a multi-use communication port, and this goes into the back of the blade chassis. Now, আমরা তো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের কথা বলতেছি, ঠিক আছে? যে আমরা যেরকম এখানে ল্যান্ড কার্ড আছে না, সেরকম এটা কার্ডের কথা বলতেছি, ঠিক আছে? তো এটা হলো ব্লেড সার্ভার, আমরা র্যাক সার্ভার এবং এই সার্ভারগুলোর কথা বললাম। তো এখন যদি বলা হয় যে তোমাকে একটা ফাইল সার্ভার বানাইতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে নাম্বার অফ প্রসেসর 2টা দিতে হবে, পাওয়ার সাপ্লাই 2টা দিতে হবে, তোমার হার্ড ডিস্ক বেশি দিতে হবে, 20টা হার্ড ডিস্ক বা 10টা হার্ড ডিস্ক, তোমার কতটুকু র্যাম কতটুকু লাগবে সেটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে। ফাইন। এখন আমরা যেটা বলছিলাম যে লার্জ কম্পিউটার হার্ড ডিস্ক, ঠিক আছে? এটা হলো 3.5 ইঞ্চি, এটা হলো স্যাস সিরিয়াল অ্যাটাচড স্যাস। আমরা হার্ড ডিস্ক টাইপগুলো আছে নিজের একটু ধরে দেন, কত জিবি কি এগুলো লেখা আছে। একজন ল্যাপটপ নিয়ে আসবো, আমি একজনে দিয়ে দেবো, অন্যরা সবাই শেয়ার করবে। Yes, sir. এটা হলো 3.5 ইঞ্চি হার্ড ডিস্ক। এরপর আমরা দেখাবো যে 2.5 ইঞ্চি হার্ড ডিস্ক কেমন কি। তো হার্ড ডিস্কের অনেকগুলো টাইপস আছে। এটা হলো টাইপস অফ হার্ড ড্রাইভ। পাতা, সাতা, স্ক্যাজি, এসএসডি, আর একটা আছে স্যাস, এসএস, হ্যাঁ, এসএস সিরিয়াল অ্যাটাচড বলা হয়। সো এটা হলো হার্ড ড্রাইভ টাইপস। যদি তোমাকে কালকে প্রশ্ন করি যে হার্ড ড্রাইভ টাইপস কত প্রকার কী কী, ঠিক আছে? হার্ড ড্রাইভ সাইজের দিকে কয় ধরনের হয়, এলএলএফ কি, এসএসএফ কি,
বুঝতে পারছি? এগুলো তোমাকে বলতে হবে। কয় ধরনের হার্ডওয়্যারগত দিক থেকে সার্ভার কয় ধরনের হয়, ব্লেড সার্ভার কেন ইউজ করবো, র্যাক সার্ভার কেন ইউজ করবো। ব্লেড সার্ভার র্যাক সার্ভারের ভিতরে পার্থক্য হলো যে ব্লেড সার্ভারে আমরা একটা SSD-র ভিতরে অনেকগুলো সার্ভার ইনসার্ট করতে পারি এবং এগুলোতে মনিটরিং কনফিগারেশন আমার সুবিধা। সাথে সাথে ব্লেড সার্ভারে আরও সুবিধা পাওয়ার ইউটিলাইজেশন। কারণ আমার 16টা সার্ভার লাগাইতে আমার 4টা পাওয়ার সাপ্লাই হলে হয়ে যাচ্ছে এবং 4টা পাওয়ার দিলে হয়ে যাচ্ছে, কিন্তু 16টা সার্ভার চালাতে 16টা ইন্ডিভিজুয়াল পাওয়ার দরকার এবং এই দিন শেষে যে পরিমাণ বিদ্যুৎ বিল আসবে সেই বিদ্যুৎ বিল আমার ব্লেড সার্ভারের 4টা ব্লেড সার্ভার কেনা সম্ভব। এর অনেক ফ্যাসিলিটি আছে, ঠিক আছে। তো এগুলো সব খাতায় লিখে ফেলবো।